বিজয়ের নেপথ্যে। নিবেদক মাতৃভূমি ডেভেলপার অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড, পাওয়ার্ড বাই আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেড। সহনিবেদক চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ন্যাশনাল এগ্রিকেয়ার লিমিটেড। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজয়ের নেপথ্য অনুষ্ঠানে। কথা বলছিলাম শেখ শহীদুল ইসলামের সাথে, আপনার সাথে কথা বলছিলাম আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে। এখন আমরা 70-এর নির্বাচন এবং এরপরে 71-এ যে যুদ্ধ শুরু হলো সেই প্রেক্ষাপট আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। দেখুন, এই 69-এর গণ-অভ্যুত্থানের পরে আপনাদের মনে থাকার কথা যে আইয়ুব খান তিনি সরে দাঁড়ালেন এবং ইয়াহিয়া খানকে পাকিস্তানের দায়িত্ব দিলেন। তৎকালীন সেনাবাহিনী প্রধান ছিলেন ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান প্রধান সামরিক আইন প্রশাসক। নতুন করে সামরিক আইন জারি করা হলো, 1962 সালের সংবিধান বাতিল করা হলো। তো এই সময়ে বঙ্গবন্ধু অবশ্য বাইরে ছিলেন। বঙ্গবন্ধু আওয়ামী লীগ এদের দাবির পরিপ্রেক্ষিতে দুটো কাজ করা হলো এই সময়। একটা হলো পশ্চিম পাকিস্তানে এক ইউনিট ছিল, ওখানে 4টা প্রদেশ গঠন করা হলো। এই এক ইউনিট ভেঙে দিয়ে সিন্ধু, পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তান, আর আমাদের পূর্ব পাকিস্তান একটা হলো। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বঙ্গবন্ধু এই সময় আদায় করতে সমর্থ হন। উনি বললেন এক মাথায় এক ভোট। তার অর্থ হলো যে যেখানে পপুলেশন যত, যেখানে ভোটার যত বেশি, তারা তত বেশি আসন পাবে। তো এর আগে ছিল সংখ্যাসাম্য। আপনার পূর্ব পাকিস্তান যে পেত, পশ্চিম পাকিস্তানও সেই আসন পেত। 150 পূর্ব পাকিস্তানে, 150 পশ্চিম পাকিস্তানে, যেটা আইয়ুব খানের পার্লামেন্টের সময়। এইবার ওই 300ই থাকলো, কিন্তু এবার বাঙালিরা মহিলা আসন সহ 169টা পেল, আর পশ্চিম পাকিস্তান পেল 131টা। এই 300 হলো। এই সংখ্যাসাম্যটা এই পরিবর্তে এখানে জনসংখ্যা ভিত্তিক এক মাথা এক ভোট ভিত্তিক এই সংবিধান মানে আসলো, এলএফও আসলো। বঙ্গবন্ধু এটা করতে সমর্থ হয়েছিলেন এবং এইটা করার জন্য আমরা আসন বেশি পেলাম। আসন বেশি পেলাম বলেই তো 169টার মধ্যে 167টায় বঙ্গবন্ধু জয়লাভ করলেন, আওয়ামী লীগ জয়লাভ করলো। এবং এই জয়লাভের ফলে আমরা সমগ্র পাকিস্তানে মেজরিটি হয়ে গেলাম, কারণ 300-র মধ্যে 167 হলো মেজরিটি। অতএব আমরা মেজরিটি হয়ে গেলাম। তো এই মেজরিটি আমরা হওয়ার ফলে বঙ্গবন্ধুকে ইয়াহিয়া খান কিন্তু একবার বললেনও যে পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, এটাও ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু দেখলেন যে ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্রের নায়ক ছিলেন জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তান আর্মির একটা অংশ, এবং এই নেতৃত্ব দিচ্ছিলেন তখন ইয়াহিয়া খান। পোকার অন্তরে সে ওই শিবিরে চলে গেল। যেই কারণ এরা কেউই ভাবতে পারে নাই যে বঙ্গবন্ধুর যে জাদুকরী সম্মোহনী শক্তি, বক্তৃতার ক্ষেত্রে বলুন, সংগঠন করার ক্ষেত্রে বলুন, এটা দিয়ে এইভাবে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, মাত্র 2টা আসনে আওয়ামী লীগ হেরে গেল আর বাকি সবগুলো জয়লাভ করবে, এটা কিন্তু বুঝতে তারা পারে নাই। বুঝতে পারলে তারা নির্বাচন দিত কিনা সেটাও সন্দেহ। এটা তাদেরকে এখানে তৎকালীন ওই পশ্চিম পাকিস্তানিদের অনুগত যারা নেতা ছিল তারা বুঝাতো যে ও শেখ মুজিবুর রহমান লাফালাফি করে, ওর জনপ্রিয়তা নাই, এরকমের একটা ধারণা ওরা, কিংবা গোয়েন্দা সংস্থার যে প্রতিবেদন তাও সঠিক ছিল না। তো যাই হোক, নির্বাচনে তো বঙ্গবন্ধু জয়লাভ করলেন। জয়লাভ করার পরে সালাউদ্দিন উদ্যানে উনি সমস্ত সংসদ সদস্যদের নিয়ে একটা শপথ গ্রহণ করলেন এবং সেই শপথ গ্রহণটার সঙ্গে উনি বললেন যে কেউ যদি বাংলার সঙ্গে বেঈমানি করে, আমিও যদি করি, তোমরা জ্যান্ত কবর দিয়ে, ওই জনগণকে বললেন। তো এইভাবে 1970-এর নির্বাচনের পর আরও সংহত হলো ঐক্য এবং দেশ এক বাক্যে জানিয়ে দিল যে পূর্ব পাকিস্তানের নেতাকে বা বাংলাদেশের নেতাকে
এবং সেই নেতা হলেন শেখ মুজিবুর রহমান। আমরা আপনাকে একটু করব, সেটা হচ্ছে যে যেহেতু ইতিমধ্যে আমরা বিভিন্ন আলোচকের সাথে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি, তারা সবাই মোটামুটিভাবে যে 1 তারিখে বা 2 তারিখে যে তদানীন্তন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বাতিল ঘোষণা করলো যে স্থগিত সংসদের অধিবেশন বসবে না। আপনার কাছ থেকে আমি যেটা মূলত জানতে চাচ্ছি, হয়তো আমার মতো দর্শকরাও জানতে চাইবে, 7ই মার্চ যে বঙ্গবন্ধু ভাষণ দিলেন তার পূর্বের প্রেক্ষাপট এবং তার ভাষণ এবং পরবর্তী ঘটনা। তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, আমি যার সহসভাপতি ছিলাম, আমরা একটা জনসভা দিলাম পল্টন ময়দানে। এই সভায় আমরা এই ইশতেহারটা আমার লেখা, এবং ওখানে পাঠ করেছিলেন আমাদের ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব শাহজাহান সিরাজ। স্বাধীনতার প্রথম ইশতেহার। এই ইশতেহারে আমরা কিন্তু প্রথমবারের মতন পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে সেখানে বঙ্গবন্ধুকে জাতির পিতা, জাতির জনক করা হলো, সর্বাধিনায়ক করা হলো, এবং আমার সোনার বাংলা যে আমাদের জাতীয় সঙ্গীত হবে সেটা নির্ধারণ করা হলো। এইভাবে আমরা ওখানে ইশতেহার, ওইটা আমার লেখা, এবং শাহজাহান সিরাজ ওখানে পাঠ করলেন। আমরা ওই ইশতেহারটা যখন, ওই মিটিংটা যখন চলছে, তখন খবর এলো যে বঙ্গবন্ধু আসবেন, এই মিটিংয়ে তিনি আসবেন এবং বক্তব্য দেবেন। তো বঙ্গবন্ধু আসলেন। আসার পরে ইচ্ছাপূর্বক আর একবার ওই ইশতেহারটা পড়া হলো ওনার সামনে, যাতে মানুষ বুঝতে পারে যে ওনার এই মৌনতাটাও তার সমর্থন। এই আর একবার ইশতেহারটা পড়া হলো। 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সর্বাত্মক অসহযোগ চলবে, শান্তিপূর্ণভাবে চলবে, এবং 7 তারিখে উনি বক্তব্য দেবেন। তারপরে আসলো 7 তারিখ। এর মধ্যে উনি ওয়ান সেট অফ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা সেট অফ, এটাকে বলা যায় মার্শাল্লাহ বলতো, MLR সামরিক আইন যখন জারি হয় তখন তারা মার্শাল্লাহ রেগুলেশন দেয়। এইটাকে সাংবাদিকরা একটু কৌতুক করেই বলতো যে সত্যি যে দেশ তো এখন MLR চলছে না, ALR চলছে, মানে আওয়ামী লীগ রেগুলেশন। তো ওই সেট আপ উনি নির্দেশ দিলেন যে কীভাবে করতে হবে। এর মধ্যেই উনি আলোচনা শুরু করলেন বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি বিরোধী রাজনৈতিক দল, আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলও সবাই ওনাকে সমর্থন জানালো। তো সুতরাং ভার্চুয়ালি কিন্তু টেক ওভার হয়ে গেল। তখন একটা বিদেশি পত্রিকা একটা ভালো হেডিং দিয়েছিল যে ক্যান্টনমেন্ট আর বঙ্গভবন ছাড়া কোথাও পাকিস্তানি পতাকা আর শাসনের অস্তিত্ব নাই। পাকিস্তানি সেনাবাহিনী নেমে গেল রাস্তায়, তারা মাঝে মাঝে গুলিও করলো, চট্টগ্রামে, রাজশাহীতে, পাবনায়, বিভিন্ন জায়গায় গুলিতে আমাদের লোকজনও মারা গেল। রেসকোর্স ময়দানের যে ভাষণটা, এইটা দেওয়ার আগে উনি নানান লোকের সঙ্গে, তার দলীয় লোক, তাদের সঙ্গে আলাপ করলেন, ছাত্রদের সঙ্গে আলাপ করলেন, তারপরে বুদ্ধিজীবী যারা ছিলেন তাদের সঙ্গে আলাপ করলেন, আমাদের বাঙালি ব্যুরোক্র্যাট যারা ছিল তাদের সঙ্গে আলাপ করতেন। আবার বাংলাদেশ সেনাবাহিনীতে, তৎকালীন পূর্ব পাকিস্তান সেনাবাহিনীতে যারা বাঙালি অফিসার, তাদের সঙ্গেও কিন্তু উনি যোগাযোগ করলেন। যোগাযোগ করে উনি কি ভাষণ দেবেন মোটামুটি সেটা, তো নানান দিক থেকে নানান সাজেশন আসতে লাগলো। নানান লোকে নানানভাবে ওনার ভাষণ লিখে দেয়, এটা এ সাজেশন দেয়, ও সাজেশন দেয়। তো ওই দিন 7ই মার্চ নিচের সবার সঙ্গে কথাবার্তা শেষ করে 1টা-2টার দিকে উপরে উঠলেন। তো ওনার গায়ে একটু একটু জ্বর, গার টেম্পারেচার। তো তারপরে উনি খানা খেলেন এবং একটু বিশ্রাম নিচ্ছিলেন বিছানায়। এই সময় বেগম মুজিব ওনাকে পাইপে তামাক দিচ্ছিলেন। উনি বেগম মুজিবকে জিজ্ঞেস করলেন যে কি বলা যায়, নানান জনে তো নানান কথা বলে। বেগম মুজিব কিন্তু তখন একটা কথা বলেছিলেন ওনাকে, এবং সেইটা উনি, আমার মতে সেটাই উনি মেনে চলেছেন। বেগম মুজিব বলেছিলেন যে দেখো, সমস্ত দেশ তোমার দিকে তাকিয়ে, তোমার এই কি বলবা তার মধ্যে দিয়ে কিন্তু দেশের ভাগ্য, জনগণের ভাগ্য নির্ধারিত হবে। কারো কথা তোমার শোনার দরকার নেই, তোমার বিবেক যেটা বলে তুমি সেটাই ওখানে বলবে। আমি আপনাকে এখানে একটু থামাবো, কারণ এরপরই তো 7ই মার্চের ভাষণ শুরু হবে, যেটা তদানীন্তন রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে।
তার আগে ছোট্ট একটা বিরতি। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম ৭ই মার্চের প্রেক্ষাপট কি ছিল। কোথাও যাবেন না, ফিরে এসে জনাব শেখ শহীদুল ইসলামের কাছ থেকে সে কথাই শুনব। বিজয়ের নেপথ্যে নিবেদক মাতৃভূমি ডেভেলপার অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড, পাওয়ার্ড বাই আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেড। সহনিবেদক চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ন্যাশনাল এগ্রিকেয়ার লিমিটেড।